তা তো আপনার কথা শুনে আমিও বুঝতে পারছি। আচ্ছা শুনুন, যাই হোক, আপনি 2টা খাবার পার্সেল করে দিন। ঠিক আছে স্যার। ম্যানেজার একটা ওয়েটারকে ডেকে 2টা পার্সেল খাবার রেডি করতে বলে আকাশের জন্য। ওয়েটার কিছু সময়ের মধ্যে আকাশের জন্য 2টা খাবার পার্সেল রেডি করে নিয়ে আসে। আকাশ খাবার হাতে নিয়ে বিল জিজ্ঞাসা করে। ম্যানেজার আকাশকে বলে 690 টাকা হয়েছে। আকাশ চুপচাপ 700 টাকা বের করে ম্যানেজার হাতে দেয়। ম্যানেজার আকাশকে 10 টাকা ফিরিয়ে দিয়ে বলে, আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। জি বলেন। আপনি গতকালের এই বিষয়টা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে আছেন কেন বলুন তো? আপনার জন্য তো আরও ভালো বিল দিতে হয়নি, সেখানে আপনি এতটা মারিয়া হয়ে আছেন কেন এটা নিয়ে? আসলে গতকাল থেকে আমার সাথে কিছু অদ্ভুত কাণ্ড করছে, তাই আসলে জানার একটা আগ্রহটা বিরল হয়েছে আমার মধ্যে। অদ্ভুত কাণ্ড বলতে? তেমন কিছু না, আসলে আমার বেশি একটা বাইরে খাওয়া হয় না, অনেক কম আমি বাইরে খাওয়া দাওয়া করি। গতকাল বহুদিন পর আপনাদের রেস্টুরেন্টে খেতে আসলাম, কিন্তু সেই সময় রেস্টুরেন্টের মালিক 1 ঘন্টার জন্য খাবারটাকে ফ্রি করে দিল। এরপর শপিং করার চক্করে কপালে একটা লটারি লাগলো, তাই আসলে জানতে চেয়েছি। হয়তো আপনার সময় ভালো চলছে, এতে এত চিন্তা ভাবনার কিছু নেই। আকাশ আর এই বিষয়ে কিচ্ছু বলে না। সে নিজেই ভালো জানে চিন্তা ভাবনার কিছু আছে কি নেই। সমস্ত ঘটনা ম্যানেজারকে খুলে বললে ম্যানেজার নিজেও চিন্তায় পাগল হয়ে যেত। আকাশ ম্যানেজারকে পুরো ব্যাপারটা থেকে সামান্য কিছুটা বলেছে, তাও আবার অন্যভাবে ঘুরিয়ে। সেই কারণে ম্যানেজারের বিষয়টা একদম সহজভাবে নিয়েছে। ম্যানেজারকে আকাশ সেই বিষয়ে আর কিছু না বলে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় আসার মাঝপথে রাস্তায় বিশাল জ্যাম লাগে। কিছু ছেলে পেলে রাস্তায় দল বেঁধে মারামারি করায় পুলিশ রাস্তা আটকে রেখেছে। বেশ কিছু সময় ধরে জ্যামের ভিড়ে আকাশ আটকে আছে। পুলিশ কোনো গাড়িকেই সামনে যেতে দিচ্ছে না। রাস্তার একদম সেন্টারে দাঁড়িয়ে সমস্ত গাড়ি আটকে রেখেছে পুলিশ। কিছু সময় যাওয়ার পর রাস্তা আটকে রাখা পুলিশের এক কর্মকর্তা কাছে কেউ একজন ফোন দেয়। পুলিশের সেই কর্মকর্তা ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, জলদি রাস্তা ফাঁকা করে, জ্যামের মধ্যে সাদা শার্ট পরা, হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে একটা ছেলে আটকে আছে, তাকে যাওয়ার রাস্তা করে দে। পুলিশের কর্মকর্তা কথা বলা শেষ করতেই মরিয়া হয়ে ওঠে। জলদি করে কয়েকজন ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে জ্যামের মাঝখান বরাবর ফাঁকা করতে করতে আকাশের কাছে এসে বলে, এই রিক্সাওয়ালা মামা, ওনাকে নিয়ে জলদি এই জ্যামের ভিতর থেকে বের হয়ে চলে যান, আমরা রাস্তা ফাঁকা করে দিয়েছি। আকাশ বেগমের মতন পুলিশের কর্মকর্তার দিকে তাকিয়ে আছে। তার সাথে এসব কি ঘটছে সে কোনো কিছুই আন্দাজ করতে পারছে না। সে সাধারণ একটা মানুষ, কিন্তু তাকে পুলিশরা এইভাবে কেন সম্মান করে যাওয়ার জন্য রাস্তা করে দিল সেটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। সেই ভাবনাই মুশকুল। আর রিক্সাওয়ালা মামা পুলিশের কথা মতন রিক্সা চালিয়ে জ্যাম থেকে আকাশকে নিয়ে বেরিয়ে যায়। আকাশকে আবার ওই ভাবনায় ফেলে দেয়। রিক্সায় বসে বসে ভাবতে ভাবতে সে দর্জির দোকানের সামনে চলে আসে। ভাবনার অবসান ঘটিয়ে রিক্সা থেকে নেমে দর্জির কাছ থেকে নীরার জামাগুলো সঙ্গে নিয়ে আবারও রিক্সায় উঠে বাড়ি ফেরে। বাড়ির দরজায় 3বার বাড়ি দিতেই নীরা দরজা খোলে। আকাশের হাতে এত ব্যাগ দেখে নীরার দরজা খুলেই অবাক হয়, কিন্তু সে আকাশকে কিছুই বলে না। আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করে সোফায় বসার পর নীরার দিকে শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলে, এই যে আপনার সেলাই করা জামা, আসার পথে দর্জির কাছ থেকে নিয়ে এসেছি। এছাড়া গতকাল যে জামাটা আপনার সুন্দর লেগেছে, আজ অফিস থেকে ফেরার পথে সেই জামাটা এবং আরও কিছু জামা কিনে এনেছি আপনার জন্য। এই যে, আপনার কি টাকা বেশি হয়েছে? হ্যাঁ, আমার সুন্দর লেগেছে বলে কি আপনার কিনে দিতে হবে? তার উপরে আবার সেটা ছাড়া আরও জামা কিনে এনেছেন। এছাড়া রেস্টুরেন্ট থেকে আজকেও খাবার নিয়ে এসেছেন। এত টাকা কী কারণে খরচ করছেন আপনি? আকাশ নীরার কথা শুনে হাঁ করে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার কথাবার্তার ধরনে আকাশের মনে হচ্ছে নীরা বাইরের কেউ নয়, সে যেন তার বিয়ে করা বউ। আকাশ নীরার দিকে হাঁ করে তাকিয়ে থাকায় নীরা পুনরায় বলে, কি হলো, আপনি আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? আমি আপনার উপরে ইতিমধ্যে বোঝা হয়ে আছি, তার উপরে আপনি এতগুলো টাকা নষ্ট করে আরও ড্রেস নিয়ে এসেছেন কেন? আরে টাকা নষ্ট নয়, আপনার জন্য টাকা খরচ করলে আমার বেশি একটা লোকসান হবে না। লোকসান হবে না মানে কি? আপনার টাকাগুলো যে অপচয় হচ্ছে সেটা কি লোকসান নয়? না, কারণ আপনার জন্য যা করব তা আমার হিসেবের খাতায় জমা হবে। সৃষ্টিকর্তা সঠিক সময়ে সেসব আমাকে ফিরিয়ে দিবেন।
আকাশ নীরাকে লোকসানের কথাটা বলেছে অন্য কিছু ভেবে। সে যতই খরচ করুক নীরার পিছনে, তার টাকা এত সহজে ফুরাবে না। আর টাকাগুলো তো তার ব্যক্তিগত না, তার টাকা ছিল 7-8 হাজার। সেখান থেকে খরচ করলে না হয় নিজের লোকসান হতো, কিন্তু সে তো খরচ করেছে 2 কোটি টাকা থেকে, যেটা কে দিয়েছে সেটা সে নিজেও জানে না। তাই সে যতই খরচ করুক নীরার পিছনে তার কোনো লোকসান হবে না। আকাশ এইসব ভেবেই কথাটা বলেছে, তবে পরবর্তীতে কথাটা সে ঘুরিয়ে ফেলে। নীরা আকাশের কথা শুনে প্রত্যুত্তরে বলে, দেখুন, একদম টাকা অপচয় করবেন না, আর ভুলেও রেস্টুরেন্ট থেকে খাবার এনে টাকা নষ্ট করবেন না। আপনার রান্না করতে ইচ্ছে না হলে দরকার হয় আমি নিজেই আপনাকে রান্না করে খাওয়াবো, তবুও অকারণে টাকা নষ্ট করবেন না। আর শুনুন, ধন্যবাদ আমাকে আমার পছন্দ হওয়া জামাটা কিনে দেওয়ার জন্য। ওয়েলকাম। এবার গিয়ে গোসল করে নিন। জামার কারণে তো গোসলটাও করতে পারেনি ঠিক মতন। গোসল করে সেলাই করা জামা থেকে যে কোনো একটা পরে নিন। আমি একটু বসে রেস্ট করি। গরম থেকে এসে সাথে সাথে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা। নীরা গোসল করতে চলে যায়। আকাশ সোফায় বসে বসে আরাম করছে। কিছু সময় পর নীরা গোসল শেষ করে ফিরে আসলে আকাশ কাপড় নিয়ে গোসল করতে চলে যায়। গোসলখানায় প্রবেশ করে পানির কল ছাড়ার জন্য নিচে তাকাতেই নীরা রেখে যাওয়া আধোয়া কাপড়ের বালতি পাশে চকচকে কিছু একটা আকাশের চোখে পড়ে। আকাশ খেয়াল করে দেখে মোবাইলের সিমের মতন কিছু একটা, কিন্তু আকাশ ভালোভাবে বোঝার জন্য যখন সেটা হাতে নেয় তখন দেখে এটা কোনো সিম নয়, এটা একটা ট্রেকার, যেটা দ্বারা মানুষকে ফলো করা হয়। আকাশের মাথার টনক নড়ে ওঠে তার বাসার মধ্যে ট্রেকার দেখে। তার দ্বারা এটা কোনোভাবেই বাড়িতে আসেনি, তার মানে এটা নীরারই বাড়িতে নিয়ে এসেছে। আকাশের অনেকটা সন্দেহ হতে শুরু করে নীরার ওপরে। এই অবধি তার সাথে যা অদ্ভুত কাণ্ড ঘটেছে সব কিছুর পিছনে নীরার হাত নেই তো? না হয়তো তার বাসার ভিতরে এই জিনিস কি করছে? এছাড়া নীরার সাথে দেখা হওয়ার পর থেকেই তার সাথে অদ্ভুত কাণ্ড ঘটেছে। আকাশ বুঝতে বাকি নেই তার সাথে যা ঘটেছে সব কিছুর পিছনে নীরার হাত রয়েছে। ভেবে পাচ্ছে না এখন তার কি করণীয়। নীরাকে সে নিরাপদে একটা থাকার জন্য অবস্থান করে দিল, আর সেই নীরাই তার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। টেকারটার দিকে ভালো করে কয়েকবার তাকিয়ে থেকে গোসলখানা থেকে টেকারটা হাতে নিয়ে বেরিয়ে সোজা নীরার কাছে আসে। নীরা বারান্দায় দাঁড়িয়ে বাইরে মনোরম পরিবেশ উপভোগ করছে। খুব জোর বাতাস শুরু হয়েছে। মাঝে মধ্যে আকাশ গর্জন দিয়ে বৃষ্টিকে আহ্বান করছে। নীরার কাছে বেশ আনন্দের লাগছে আবহাওয়াটা। দুহাত জানলার গ্রিলে রেখে বাইরের দিকে তাকিয়ে আবহাওয়াটা উপভোগ করছে নীরা। এমন সময় পিছন থেকে আকাশ নীরাকে কিছুটা শক্ত গলায় ডেকে বলে, বারান্দা ছেড়ে এদিকে আসেন তো, আপনার সাথে কিছু কথা আছে। নীরা আকাশের কথায় চমকে ওঠে। এর আগে নীরাকে কখনো আকাশ এমন ভঙ্গিতে ডাকেনি। হুট করে আকাশের এমন শক্ত কণ্ঠে কথা শুনে নীরা চট জলদি বারান্দা ছেড়ে ভেতরে আসে। নীরা অনেকটা চমকে আছে আকাশ থেকে কি বলবে সেটা ভেবে। নীরা বারান্দা ছেড়ে ভিতরে আসার পর আকাশ নীরাকে প্রশ্ন করে, কে আপনি, আর কোন কুমতলব নিয়ে আমার বাড়িতে এসেছেন? পরিষ্কার ভাষায় জবাব দিন, না হয় কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। আপনার হুট করে কি হয়েছে বলুন তো? কি অদ্ভুত রকমের প্রশ্ন করছেন আপনি? অদ্ভুত প্রশ্ন করছি? হ্যাঁ, অদ্ভুত প্রশ্ন করছি আপনাকে। এটা কি? এই ট্রেকার আমার বাড়িতে কি করে আসলো? নীরা কথার কোনো উত্তর না দিয়ে ট্রেকারটার দিকে তাকিয়ে থাকে। আকাশ হয়তো ঠিক জায়গায় হাত দিয়ে ফেলেছে। নীরার কাছে কথার কোনো উত্তর না পেয়ে আকাশ আগের চেয়ে আরও কিছুটা শক্ত কণ্ঠে নীরার কাছে ট্রেকারটার সম্পর্কে জানতে চায়। নীরা আকাশের কণ্ঠ শুনে এবার আর চুপ থাকার মতন সাহস পায় না। প্রত্যুত্তরে বলে ওঠে, আমি এটা সম্পর্কে কিছুই জানি না, বিশ্বাস করুন। দেখুন, একদম নাটক করবেন আমার সাথে। এটা একটা ট্রেকার। এই ট্রেকারের সাহায্যে মানুষ মানুষের লোকেশন বের করতে পারে। আর এটা ওয়াশরুমে আপনার কাপড়ের বালতির পাশে পড়েছিল। সারাদিন আপনি বাড়িতে ছিলেন, আর একটু আগে আপনি ওয়াশরুমে গিয়েছেন। আমি সকালে ওই জিনিসটাকে ওয়াশরুমে দেখতে পাইনি। এবার ঠিকঠাক উত্তর দিন, কে আপনি, আর কোন কুমতলব নিয়ে আমার বাড়িতে এসেছেন? পরিষ্কার ভাষায় জবাব দিন, না হয় কিন্তু আমার খারাপ রূপটা আপনি দেখতে পাবেন আজকে। আপনি বিশ্বাস করুন, আমি এটা সম্পর্কে কিছুই জানি না, আর আমি কোনো কুমতলব নিয়ে আপনার বাড়িতে আসিনি। যদি আমার মধ্যে কোনো কুমতলব থাকতো তাহলে আমি নিজেই রেল স্টেশনে আপনার সাথে গিয়ে কথা বলতাম, কিন্তু আমি এমনটা করিনি। রেল স্টেশনে আপনি নিজেই আমার সাথে কথা বলতে এসেছিলেন। তাছাড়া আমি শুরুতে আপনার সাহায্য নিতেও চাইনি। আপনার কথাবার্তা শুনে পরবর্তীতে আমি আপনার কাছে সাহায্য চেয়েছি। আপনি বিশ্বাস করুন, এই জিনিসটা সম্পর্কে আমি কিছুই জানি না। হ্যাঁ,
হতে পারে এটা আমার মাধ্যমে এই বাড়িতে এসেছে, তবে বিশ্বাস করুন এতে আমার কোনো হাত নেই। হয়তো কেউ সেটা আমার কাপড়ের সাথে ফিট করে দিয়েছে, যেটা আমি নিজেও জানি না। এভাবেই হয়তো জিনিসটা আপনার বাড়িতে এসেছে। আর এটা কিন্তু সম্ভব, কারণ আমাকে পাচার করে নিয়ে এসেছে কলকাতা থেকে। পাচারকারীরাই হয়তো এটা আমার শরীরে কোনোভাবে লাগিয়ে দিয়েছে। না হয়তো এটা সম্পর্কে আমি অবগত থাকলে বা আমার ভেতরে কোনো বাজে উদ্দেশ্য থাকলে আমি সেটা ওয়াশরুমে ফেলে আসতাম না। আমি এটা সম্পর্কে জানি না দেখেই হয়তো ওয়াশরুমে পড়েছিল। বিশ্বাস করুন আমি এতটা খারাপ না যে একটা মানুষ আমায় সাহায্য করলো আর আমি প্রতিদান দিলাম ক্ষতি করে। এতটা নীচ আমি নই। নীরার কথাবার্তা শুনে আকাশের হুঁশ জায়গা মতন এসেছে। আসলে ট্রেকারটা দেখার পর থেকে আকাশের মাথা ঠিকঠাক মতন কাজ করছিল না, কিন্তু এখন নীরার কথাবার্তা শুনে সমস্ত কিছু পরিষ্কার হয়েছে আকাশের কাছে। কারণ নীরা যে সমস্ত কথাবার্তা বলছে সব কিছু পয়েন্ট মোতাবেক। নীরাকে সাহায্য করার জন্য সে নিজেই এগিয়ে গিয়েছিল। নীরা নিজে থেকে তার কাছে সাহায্য চায়নি। এছাড়া নীরার কোনো বাজে পরিকল্পনা থাকলে নীরা টেকারটাকে ওভাবে ওয়াশরুমে ফেলে আসতো না। পাচারকারীরা বা অন্য কেউ হয়তো টেকারটা নীরার কাপড়ে লাগিয়ে দিয়েছিল, যেটা সম্পর্কে নীরার কোনো ধারণাই নেই। সে গোসল শেষ করে কাপড় চোপড় ওয়াশরুমে রেখে আসার কারণে হয়তো টেকারটা তার নজরে পড়েনি। আর নীরাকে দেখে কোনো দিক থেকেই ছলনাময়ী বলে মনে হয় না। আকাশ গিল্টি ফিল হতে থাকে নীরার সাথে ওই রকমভাবে কথা বলায়। তবে তার জানা প্রয়োজন কেন নীরার সাথে এসব ঘটছে। তাই সে নীরার কাছে প্রশ্ন করে, দেখুন, এত সময় সন্দেহের কারণে অনেক কিছু বলেছি, কিন্তু আমি জানতে চাই আপনার সাথে এসব কী কারণে ঘটছে। আপনি আমার কিছু কথার উত্তর দিন তো। জি বলুন। আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন? গ্রাজুয়েশন শেষ হয়েছে গত কয়েক মাস আগে আমার। আপনি? আমি তো অনার্স পাস। তার মানে আপনি আমার ছোট? পড়ালেখা আপনার চেয়ে ছোট, তবে বয়সে অনেকটাই বড় হব, কারণ আমি অনার্স শেষ করেছি আরও 4 বছর আগে, আর আপনি গত কয়েক মাস আগে কেবল গ্র্যাজুয়েশন শেষ করেছেন। আমার পড়ালেখা রানিং থাকলে আরও 2 বছর আগে আমার গ্র্যাজুয়েশন শেষ হতো। তবে সপ্তাহ 10 দিন আগে মাস্টার্সের অ্যাডমিশন গিয়েছে, আমি এবার অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা ছাড়ুন ওই সব কথা, আর বলুন তো আপনার সাথে কার এত দুশ্মনী যে আপনাকে কলকাতা থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে এসছে? আমার সাথে কারোর কোনো দুশ্মনী নেই। আমার জানা মতে আমি কখনো কারোর ক্ষতিও করিনি। তাহলে কে আপনার এত বড় ক্ষতি করলো? তা জানি না, তবে আমার ধারণা মতে পাচারকারীরা টাকার জন্যই হয়তো আমার সাথে এমনটা করেছে। ইস, মানুষ কতটা নির্দয় তার আমার বুঝতে বাকি নেই। তোমার সাজানো গোছানো জীবনটা টাকার কারণে তছনছ করে দিয়েছে। সরি, আপনার সাজানো গোছানো জীবনটা টাকার কারণে তছনছ করে দিয়েছে। আরে সমস্যা নেই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কারণ আপনি আমার বয়সে বড়। ঠিক আছে, তাহলে তুমিও আমাকে তুমি করে বলবে, কারণ পড়ালেখার দিক থেকে তুমিও কিন্তু আমার বড়। ঠিক আছে, তুমি এবার গিয়ে গোসল করে আসো। তোমাকে দেখে মনে হচ্ছে এখনো গোসল করনি। হুম। যাও তাহলে গোসল করে এসো। আচ্ছা।